শেষ আষাঢ়ের ভারী বর্ষণে ডুবল ঢাকার সড়ক ও অলিগলি, হাঁটু পানিতে পথে পথে চরম ভোগান্তি। পাসপোর্ট পাওয়া কষ্ট, ভাঙ্গা 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 3 বার আসলাম। সুয়ারেজ ব্যবস্থা নাই, পানি উঠে গেছে, খুবই কষ্টদায়ক। প্রকাশ করার মতো না যে ভোগান্তিতে পড়তেছি আমরা। কক্সবাজারে বন্যা ও পাহাড় ধসে আরো 2 মৃত্যু, 5 জেলায় এ পর্যন্ত 44 প্রাণহানি, বাড়ছে ঝুঁকি। চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন, পানিবন্দী লাখো মানুষ। প্রাথমিকে বৃত্তি পেল ৭৯,০০০-এর বেশি শিক্ষার্থী, প্রশ্ন ফাঁস হয়নি, সোশ্যাল মিডিয়ার গুজব, বলেন শিক্ষামন্ত্রী। এবং কাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নেবেন বৃক্ষরোপণ ও দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের উচ্ছ্বাস। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে পুরো খবর। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীর জনজীবন। মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক ও অলিগলি, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানি। দুর্বল ড্রেনেজ ব্যবস্থা নিয়ে ক্ষোভ জানিয়েছেন নগরবাসী। জলাবদ্ধতার কারণে বেশ কিছু সড়কে যানজট দেখা যায়। সকাল থেকে গণপরিবহনের সংখ্যা কম থাকায় ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও কর্মজীবীরা। দেখে মনে হবে যেন কোনো খাল বা জলাশয়, অথচ এটি রাজধানীর ব্যস্ততম সড়ক। অন্যদিন যে সড়কে যানজটে নাকাল হতে হয় নগরবাসীকে, সেখানে এবার যানবাহন থেমে আছে জলাবদ্ধতায়। অনেক গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে পড়েছে, কোথাও আবার যান চলাচল প্রায় বন্ধ। শনিবার রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণের প্রভাব পড়ে রোববার সকালেই। অফিসমুখী মানুষ, শিক্ষার্থী আর জরুরি কাজে বের হওয়া যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। গণপরিবহন ছিল হাতে গোনা, আর রিক্সা ভাড়া গুনতে হয়েছে স্বাভাবিকের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি। পাসপোর্ট পাওয়া কষ্ট, ভাঙ্গা 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 3 বার আসলাম। গুলিস্তান থেকে 3 বার আসলাম এই জায়গায়। সুয়ারেজ ব্যবস্থা নাই, পানি উঠে গেছে, খুবই কষ্টদায়ক। প্রকাশ করার মতো না যে ভোগান্তিতে পড়তেছি আমরা। না অফিসে যেতে পারতেছি, না স্কুলে যাচ্ছে। অফিসে যাওয়ার জন্য বের হয়েছি প্রায় 30 মিনিট, এখনো কোনো যানবাহন পাচ্ছি না। সব মিলিয়ে বিরাট একটা ভোগান্তি। শুধু যাতায়াত নয়, জলাবদ্ধতায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ী, দিনমজুর সহ খেটে খাওয়া মানুষ। আজিমপুরে যে বাইরের পানিগুলো ছিল সব ভিতরে ঢুকে প্রায় এই কোমর পর্যন্ত পানি। এখানে যাদের দোকানপাট ছিল সব মালটাল সব ভিজে গেছে। ঈদের পর থেকে আমরা লাভের মুখ দেখিনি আমরা এখনো। এরকম টানা বর্ষণ চলে ব্যবসার কি হবে? ব্যবসা কি হবে? ব্যবসা লস থাকতে হবে, হয়তো একসময় দেখা দোকান পাট ছাড়িয়ে চলে যেতে হবে। সকালবেলা আসলাম, ফার্স্ট টাইমে আসা দোকান খুললাম, মার্কেটে অনেক পানি উঠে গেছে, এখন দোকান বন্ধ করে চলে যাচ্ছে। সরকার যদি এরা নিয়ন্ত্রণ করতো আমাদের জন্য ভালো হতো আর কি। অতিবৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট, তলিয়ে গেছে ড্রেন ও ম্যানহোলের ঢাকনা। এতে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। প্রতিবছর বর্ষা এলেই দেখা যায় একই চিত্র। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, খাল দখল আর পানি নিষ্কাশনে ধীরগতির কারণেই ভারী বৃষ্টিতেই অচল হয়ে পড়ে রাজধানী। সবসময় বৃষ্টি এলে এই জায়গাটা পানিতে তলিয়ে থাকে। এখানে যারা স্থানীয় নেতাকর্মী আছে তারা এই জায়গাটার প্রতি কোনো খেয়াল রাখে না। মার্কেট নিচে, এই জন্য মার্কেটে বেশিরভাগ পানিটা থাকে। আর এই নামতে নামতে মনে রাত হবে, রাত ছাড়া পানি নামবে না। নিউ মার্কেটটা প্রতি বছরই পানি বৃষ্টি হইলে আমাদের এরকম জলাবদ্ধতা তৈরি হয়। তো এই ব্যাপারটা নিয়ে সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার দরকার হচ্ছে প্রধানমন্ত্রীর। উনি যদি এই ব্যাপারটা নিয়ে উদ্যোগ নেয় তা ইনশাল্লাহ আশা করি আমাদের উন্নতর একটা আশা করা যায়। ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি রাজধানীবাসীর। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। ভারী বৃষ্টিতে তলিয়ে গিয়েছে রাজধানী বিভিন্ন সড়ক ও অলিগলি, চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এ নিয়ে জানাতে আজিমপুর থেকে জানাতুল মোহনা ও মালিবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ অমিত। শুরুতে যাচ্ছি মোহনার কাছে। মোহনা, জলাবদ্ধতায় ভোগান্তি কেমন দেখছেন? প্রধান সড়ক থেকে অলিগলি যেমনটা বলছিলেন, সব জায়গায় কিন্তু পানিতে থই থই করছে। আমরা এখন আছি আজিমপুর যে কবরস্থানটি রয়েছে তার সামনে যে রাস্তাটি, অর্থাৎ নিউ মার্কেট 1 নম্বর গেটের যে রাস্তাটি সেখানে। এবং আপনারা জানেন যে সামান্য বৃষ্টি হলেই এই এলাকাটি তলিয়ে যায়, যেখানে
টানা প্রায় 12 ঘন্টার উপরে এখানে বৃষ্টি হয়েছে। এখন আমরা দেখেছি 1.5 ঘন্টা ব্যাপী এখানে বৃষ্টিপাত হয়নি, কিন্তু তারপরেও পানি ঠিক আগের মতোই আছে। এখানে আশেপাশে যে কোয়ার্টারগুলি রয়েছে সেই কোয়ার্টারগুলিও তলিয়ে গেছে, নিউ মার্কেটও তলিয়ে গেছে এবং আপনারা দেখছেন যে প্রায় হাঁটু সমান পানি পার করে কিন্তু এখানকার যারা নগরবাসী রয়েছেন তারা আসছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তখন তারা জানিয়েছেন তাদের দুর্ভোগের কথা এবং তারা বলছেন যে আসলে প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করা হলেও সিটি কর্পোরেশন থেকে এই যে ড্রেনেজ সিস্টেম বা এখানকার যে জলাবদ্ধতার সমস্যা তা কিন্তু কখনো সমাধানই হয় না। এবং আপনারা এখন যে চিত্রটি দেখছেন যে এখানে মানুষ কতটা দুর্ভোগের মধ্য দিয়ে তাদের দিন পার করছেন। আমরা দেখেছি যে এখানে রিক্সা, ভ্যান এই সকল যানবাহনে করে মানুষ পানি পার হচ্ছে এবং ভ্যানেও এখানে দাঁড়িয়ে গেছে। যেখানে আমরা আগে চিত্র দেখতাম যে রাজধানীর মিরপুরে যখন অনেক পানি উঠতো তখন নৌকার একটি সার্ভিস চালু ছিল, কিন্তু আজকে এখানে দেখলাম যে ভ্যানের যে সার্ভিসটি এবং এখানে ভ্যান কেবলমাত্র আছে পানি পার করে দেওয়ার জন্য। এবং আপনারাই দেখছেন যে কতটা কষ্ট করে এই পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে। আরেকটি বিষয়, বৃষ্টি পড়লে যতটা যানবাহন আমরা দেখি যে যাত্রীদেরও সংখ্যা কম দেখি, যানবাহনের সংখ্যা কম দেখি, কিন্তু যখন বৃষ্টি থেমে যায় তখন কিন্তু যাত্রীরা যারা কর্মজীবী আছেন কিংবা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু যানবাহন সংকটে পড়ে না। আমরা একটু কথা বলতে চাই, আমরা একটু জানতে চাই যে আপু একটু বলবেন যে আপনি কোথা থেকে আসলেন আর কি অবস্থা, কি দেখছেন? জি, আমি তো ওখানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল থেকে আসলাম। আমি এখন টিউশন যাচ্ছি, আর এত পানি যে মানে কোমর পর্যন্ত পানি হয়েছে, তো হেঁটে আসার তো ওই না, রিক্সা করে আসলে হচ্ছে ভিজে যাচ্ছি আর কি। শুনছিলেন যে আসলে কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার যারা নগরবাসী রয়েছে। আসলে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে ঢাকার অধিকাংশ এলাকায় এই একই চিত্র, এই একই জলাবদ্ধতা। তো এখনো আমরা আমাদের সহকর্মী আছেন মৌচাকে, সহকর্মী আল্লামা ইকবাল অনেক আছেন মৌচাকে, আমরা তার কাছে সরাসরি চলে যাচ্ছি এবং তার কাছে জানতে চাই যে মৌচাকের কি অবস্থা, ওখানে জলাবদ্ধতা কেমন, পানি কি কমেছে নাকি এখনো আগের মতোই রয়েছে? মোহনা, সেটি হচ্ছে ঢাকার যখন আপনি এই মুহূর্তে আজিমপুরে যেহেতু আছেন, আজিমপুরের যে চিত্রটা এই মুহূর্তে আপনি গণমাধ্যমের মানে আমরা যখন দেখাচ্ছি টিভির পর্দাতে, ঠিক একই অবস্থা কিন্তু আমি যখন মৌচাকে দাঁড়ানো আছি। আমার পেছনে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আসলে মগবাজার থেকে মৌচাক পর্যন্ত এসেছে এবং পুরো রাস্তাটাই কিন্তু এই মুহূর্তে জলাবদ্ধতায় বলা যায় মানে জলাবদ্ধ হয়ে আছে এবং গাড়িগুলো ধীর গতিতে পার হচ্ছে এবং পুরো একটা সাইড যদি দেখি আমরা, সেই একটা সাইড থেকেই হচ্ছে আসলে গাড়ি ঘোড়াগুলো চলার চেষ্টা করছে এবং যতগুলো মানুষজনের সাথে আমরা আসলে কথা বলার চেষ্টা করেছি, সেই মানুষজনগুলো আমাদেরকে একটা কথাই বলছে যে প্রতি বর্ষার মৌসুমে এরকম একটি অতিবৃষ্টি হয় এবং সেই বৃষ্টিতে কিন্তু হচ্ছে একটা জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং শুধুমাত্র জলাবদ্ধতার জন্যই দেখা যায় প্রতি বছর যাবতই বা প্রতি বছরই আসলে খোঁড়াখুড়ি করে থাকে ঢাকার বিভিন্ন রাস্তার সংস্কারের জন্য, কিন্তু আসলে আদতে কোনো জলাবদ্ধতার যে জায়গাটা সেটি কিন্তু আসলে পরিবর্তন হয় না। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানুষজনের যে আসলে ভোগান্তিটা কিভাবে হয়, যে এই সামান্য একটি রাস্তা সেটি আসলে কতখানি আসলে পানি জমে আছে এবং এখানে অল্প একটু বৃষ্টিতেই কিন্তু এখানে পানি জমে যায় এবং সেটি আজকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সকাল 6টা থেকে, আমি যদি আবহাওয়া অফিসের তথ্য মতে বলি, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রায় 82 মিলিমিটার বৃষ্টি কিন্তু ঢাকা শহরে হয়েছে এবং এই ঢাকা শহরে 82 মিলিমিটার বৃষ্টি মানে হচ্ছে স্বাভাবিকভাবেই ঢাকা শহরের বিভিন্ন জায়গাতে কিন্তু পানি জলাবদ্ধতা কিন্তু হয়ে যাবে এবং মানুষের যারা স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু ব্যাহত হয়েছে। এবং সকালবেলা আমরা দেখেছি যে বা বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন জায়গা হচ্ছে ঘুরেছি এবং আমরা দেখেছি যে যারা কর্মস্থলে যাওয়ার জন্য আসলে অনেকেই কিন্তু দাঁড়ানো ছিল, তারা কিন্তু কেউ আসলে কর্মস্থলে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিবহন পায়নি এবং পর্যাপ্ত পরিবহনে উঠতে পারিনি এবং এই ভোগান্তিটা ছিলই। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ তথ্য বৃষ্টি পরবর্তী জলাবদ্ধতা নিয়ে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, রাজধানী জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে কক্সবাজারে আরও 2 জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে কক্সবাজার শহরে পাহাড় ধসে এক নারী এবং পেকুয়ায় বন্যার পানিতে ডুবে 19 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত 9:30টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ঝরঝরিপাড়া এলাকায় এ আকস্মিক পাহাড় ধস হয়। স্থানীয়রা জানান, আব্দুল মজিদ ও তার স্ত্রী রোজিনা বেগম রাতে একসঙ্গে খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পাহাড় ধসে রোজিনা বেগম মাটি চাপা পড়েন। পরে
পরে ফায়ার সার্ভিস 1.5 ঘন্টার চেষ্টায় রোজিনা বেগমের মরদেহ উদ্ধার করে। একই সময় পেকুয়া সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান দুর্যোগে চট্টগ্রাম সহ 4 জেলায় মোট 44 জনের মৃত্যু হয়েছে। একটা ল্যান্ডস্লাইডিং হয়েছে এবং একজন মহিলা আটকে আছে। সাথে সাথে আমাদের 2টা ইউনিট আসে, 2টা ইউনিট এসে আমাদের উদ্ধার কাজ পরিচালনা করে এবং সর্বশেষ আমরা একজন মহিলাকে উদ্ধার করে হস্তান্তর করি। কক্সবাজার ও চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও একেএম নাজিম। শুরুতে যাচ্ছি কক্সবাজার। রহমান, বন্যার পরিস্থিতি কেমন দেখছেন এখন? কি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে দুর্গতদের? ডানা, এখন পর্যন্ত যদি বলি যে বন্যা পরিস্থিতি বা এই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ভিতরে যে জায়গাগুলো রয়েছে প্রতিটি জায়গার কথা যদি বলি, এখনো কিন্তু সেখানে পানিবন্দী রয়েছে অনেক মানুষ। এবং যেমনটা সকাল থেকে বলছিলাম যে আসলে এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে কিছুক্ষণের জন্য যদিও গতকালকে মনে হয়েছিল যে পরিস্থিতি হয়তো ভালোর দিকে যাবে, বৃষ্টি কমে যাবে, তবে আজকে কিন্তু সে চিত্র পুরোপুরি ভিন্ন। এবং আজকে কিন্তু সকাল থেকে যেইভাবে বৃষ্টি হচ্ছে এবং আমরা যেই রাস্তা দিয়ে আসলে একবার গিয়েছি সেই রাস্তা দিয়ে আসার সময় আমরা আবার অনেক বেশি পানি পেয়েছি। তো এই ধরনের ঘটনা কিন্তু এখানে এখন পর্যন্ত ঘটছে এবং এখন পর্যন্ত কিন্তু অনেক অনেক ভিতরে পরিবার রয়েছে। একদম আমরা এখানে যে জায়গাটিতে রয়েছি কেউচিয়া ইউনিয়নে, সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে, এখানে কিন্তু ভিতরের দিকে যে জায়গাগুলো রয়েছে সেখানে একদম গলা সমান পানি রয়েছে এবং এই পানির মধ্য দিয়ে কিন্তু কোনো রকম ভাবে আসলে যারা ভিতরে রয়েছেন বা পানিবন্দী যেসব মানুষ এখানে রয়েছেন, স্থানীয় যারা রয়েছেন, তারা কিন্তু সেখানে থাকছেন এবং অনেককে আমরা দেখেছি তারা এখানে যে পাকা বাড়িগুলোতে আছেন সেগুলোতে তারা উঠছেন এবং এই যে তাদের যে একটি ভোগান্তি, এই ভোগান্তির মধ্য দিয়েই তারা এখন পর্যন্ত জীবনযাপন করছেন। এবং তারপর তাদের মধ্যে যে একটি আশা, তারা বারবারই বলছেন যে আসলে সহায়তার হাত কখন আসবে। এবং এই ক্ষেত্রেও আসলে নানা ধরনের মত দ্বিমত রয়েছে, কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে রাস্তা ব্লকেড রয়েছে, যে কারণে তারা আসতে পারছেন না। এ ধরনের ঘটনা কিন্তু ঘটছে এবং এই পুরো গ্রামটির মতো বা এই জায়গাটির মতো কিন্তু আরো অন্যান্য আরো অনেকগুলো জায়গায় রয়েছে। পুরো সাতকানিয়া উপজেলার কথা যদি আমি বলি এবং একটি পৌরসভা আছে সেখানে, মানে ওভারঅল যদি বলি বা পুরোপুরি যদি বলি, এখানকার এই পুরো উপজেলাতে কিন্তু অবস্থা খুবই ভয়ঙ্কর। এবং এই যে ফসলের ক্ষেত যেখানে আসলে সবুজ ফসল ফলার কথা, সেখানেও এখন হাওরের মতো পানি এবং সেই পানির মধ্য দিয়েই মানুষজন চলাচল করছে এবং সেই পানির মধ্য দিয়ে আসলে কেউ কেউ ছোট ছোট শিশুকে মাথায় করে কাঁধে করে নিয়ে তারা নিজেরাই গলা সমান পানির নিচে ডুবে থেকে তারা আসলে আশ্রয়কেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করছে। কেউ কেউ আবার কারো বাড়িতে, যে বাড়িগুলো হচ্ছে একটু সিমেন্টের যে বাড়িগুলো রয়েছে, পাকা বাড়ি যেগুলোকে আমরা বলি, সেই পাকা বাড়িতে তারা উঠছে এবং এমনও হয়েছে যে আমরা দেখেছি যে আসলে একসাথে 12 থেকে 20টির মতো পরিবার একজনের বাড়িতে আসলে উঠেছে এবং তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আসলে আশ্রয়কেন্দ্রে না যে এরকম মানে অন্য একজনের পাকা বাড়িতে কেন ওঠা, তখন তাদের কাছে যে কথাটি প্রথমত তারা বলেছিলেন যে তারা এখন পর্যন্ত তারা সহায়তার হাত তেমন করে পায়নি এবং তার থেকে বড় কথা তারা আশ্রয়কেন্দ্রে যাওয়া পর্যন্ত সেইভাবে আসলে সেই পর্যন্ত আসলে তারা যেতে পারেনি বন্যা পরিস্থিতির কারণে। এবং এই বানভাসী মানুষরা এখনো যেটি বলছেন যে আসলে তারা এটি খুব দ্রুত আসলে এটি সমাধান হবে বা তারা এই অবস্থা থেকে আসলে সহায়তা পাবেন, তারা সেই চেষ্টাই, সেই আশায় কিন্তু তারা এখন পর্যন্ত এখানে আছেন। ডানা, এই ছিল আমার কাছে সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার আমরা যেতে চাই কক্সবাজারে রয়েছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, আপনি জানাবেন কক্সবাজারে বন্যার পরিস্থিতি কেমন দেখছেন? যেমনটি জানাচ্ছিলেন, আসলে কক্সবাজারের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ এবং পাহাড় ধসের অবস্থা আরও খুবই নাজুক অবস্থা। যদি বলি, কক্সবাজারের এই মুহূর্তে কিছুটা বৃষ্টি কমলেও কিন্তু পানির বেগ বৃদ্ধি পেয়েছে, যেহেতু সকাল থেকে প্রায় 100 উপরে মিলিমিটারের উপরে বৃষ্টি রেকর্ড হয়েছে এবং আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি যদি দেখাতে চাই, এখানকার বাড়িঘরগুলো কিন্তু অনেক আগেই তলিয়ে গেছে এবং আজকে গতকালকে বৃষ্টি কম হওয়াতে আজকে কিছু পানি হয়তো কমার
লক্ষ্য হয়েছিল, কিন্তু আবার যে বৃষ্টি শুরু হলো এরতে কিন্তু আবারও পানি বৃদ্ধি পেয়েছে এবং তাদের যেই আশাটুকু ছিল যে তারা হয়তো বাড়িঘর থেকে পানি নেবে, তাদের ঘর বাড়িতে ফিরে যাবে, সেটি কিন্তু আবার সেই আশাটা মলিন হয়ে গেছে। এবং বিশেষ করে যদি বলি চকরিয়া, পেকুয়া, রামু এবং কক্সবাজারের সদরের বিভিন্ন এলাকায় কিন্তু পানিতে তলিয়ে আছে গাছা ঘরবাড়ি, এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো বন্ধ রয়েছে। এবং যেই অবস্থা সেটি হলো যে কক্সবাজারে গতকালকে রাত্রে পাহাড় ধসে একজন এবং চকরিয়ায় পানিতে তলিয়ে গেছে আরেকজন, এবং এই মিলিয়ে প্রায় 30 জনের অধিক মৃত্যু হয়েছে কক্সবাজারে। এবং এই কক্সবাজারের মৃত্যুর মিছিলের যেই আরো কতজন যোগ হবে এটাই সংখ্যায় রয়েছে আত্মীয় স্বজন এবং বিভিন্ন মানুষ। এবং কক্সবাজারের যদি প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে এবং সেই তৎপরতার নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। তারা যেটি জানিয়েছে যে কক্সবাজারের জলবদ্ধতা এবং পাহাড় ধসের ব্যাপারে জরুরি ব্যবস্থা নেওয়া দরকার। এই ধরনের প্রাণহানি এবং সম্পদের ক্ষতি এটা কোনোটাই কাম্য নয় কারো। এবং কক্সবাজারের যেই অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যেন এই ধরনের বিষয়গুলোকে লক্ষ্য রেখেই যেন কাজ করা শুরু করে। এবং এই একবারের বিশিষ্ট কারণে যদি পরিবেশের বিপর্যয় হয় এবং পরিবেশের সেই বিপর্যয়ের যদি ঘটতে থাকে এবং একদিকে মানবিক বিপর্যয় হবে, মানুষের মৃত্যু হবে এবং সম্পদের ক্ষতি হবে। এবং এই পর্যন্ত সেই সর্বশেষ কক্সবাজার থেকে এটাই ছিল কক্সবাজার ডানা। আব্দুর রহমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। টানা এক সপ্তাহের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলে চট্টগ্রামে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী। হাজারো মানুষ আশ্রয় কেন্দ্রে উঠলেও এখনো অসংখ্য পরিবার পানিবন্দী। বিশেষ করে বাঁশখালী বিস্তীর্ণ গ্রামীণ এলাকায় পানি না নামায় দুর্ভোগ আরও বেড়েছে। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। বসতঘর, আঙিনা, রাস্তাঘাট, ফসলি জমি সবকিছুই যেন একাকার। টানা এক সপ্তাহের বৃষ্টি আর পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। ঘরবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। অনেক পরিবার আশ্রয় নিয়েছে স্কুল, মাদ্রাসা ও আশ্রয় কেন্দ্রে। বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে এখনো হাঁটু থেকে বুক সমান পানি। কোথাও রান্নার চুলা বন্ধ, কোথাও বা বিশুদ্ধ পানির সংকট। পানিতে তলিয়ে গেছে পুকুর, মাছের ঘের ও কৃষি জমি। দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি সংকটে পড়েছেন। কাজ নেই, আয় নেই, অথচ পরিবার নিয়ে টিকে থাকার লড়াই চলছে প্রতিদিন। মাটির ঘর একটাও নাই, সবগুলা ভেঙে পানির সাথে মিশিয়ে গেছে। রান্না বান্না করতে পারতেছে না। এই দানি জমিনগুলা পানিতে তলে গেছে, মাছের ফসল গুলা গেছে। দেখেন আমাদের ঘর বাড়ি, আমরা ঘরেও থাকতে পারছি না। বন্যার পানিতে তলিয়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ সড়ক। যানবাহন চলাচল বন্ধ থাকায় নৌকায় এখন অনেক এলাকার একমাত্র ভরসা। রোগী হাসপাতালে নেওয়া থেকে শুরু করে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতেও হিমশিম খেতে হচ্ছে স্থানীয়দের। এদিকে সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ বিতরণ শুরু হলেও দুর্গম ও বিচ্ছিন্ন গ্রামীণ এলাকায় এখনো পর্যাপ্ত সহায়তা পৌঁছায়নি বলে অভিযোগ স্থানীয়দের। আরেকটা দুঃখের বিষয় হলো এখানে কোনো একটা মেম্বার আছে না, আধার সময় ছিড়া দিবে, এরকম কেউ আমাদের কাছে নাই। এই বন্যাগুলোতে কেউ আমাদেরকে জিজ্ঞেস করে না আপনার কি অবস্থায়, কোন অবস্থায় আছেন, এটা করে কি দেখার মতো কেউ আমাদের লোক এখন আসেনি। সরকারিভাবে কিছু আসে নাই। কোনো সংস্থার থেকে আসলে মেইন রোডের উপরে কি করে যায়, ভাগাভাগি হয়ে যায়। এখানে এক পোটলা জিনিস আসতে। এক সপ্তাহ পার হলেও দক্ষিণ চট্টগ্রামের অনেক এলাকার পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। সড়ক যোগাযোগ ব্যাহত থাকায় ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়াও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে দিন যত যাচ্ছে ততই বাড়ছে খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকট। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা 8 দিনের ভারী বর্ষণ আর উজানের ঢলে কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে কমেনি দুর্ভোগ, এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। কোথাও খাবার নেই, কোথাও আবার রান্না করার সুযোগ নেই। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, ঘরবাড়ি ও ফসল ও জীবিকা। কক্সবাজারে পানি কিছুটা কমতে শুরু করলেও জেলার প্রায় 60% এলাকা এখনও বন্যার পানিতে তলিয়ে আছে। চকরিয়া, পেকুয়া, মাতামোহরি, সদর, ঈদগাহ, রামু, কুতুবদিয়া ও মহেশখালীর হাজারো পরিবার মানবেতর জীবন কাটাচ্ছে। অনেকের ঘরে খাবার নেই, আবার অনেকের চুলা জ্বালানোর সুযোগ নেই। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, সড়ক, ফসলি জমি ও মাছের ঘের। পানি মাঝে আরা ঘর বাসি দিয়ে গিয়া বাসি আরা বেশি কষ্ট আছে, আরা খানা পিনার কোনো ব্যবস্থা নেই। গত 3-4 দিন থেকে পানিবন্দী আছে লাখ লাখ হাজার হাজার মানুষ। 1 মাসের প্রায় বৃষ্টিপাতের 80%
এই 7 দিনের সময়ের মধ্যে হয়েছে, যার ফলে এই অতিরিক্ত পানিটা নিষ্কাশনে একটু সময় লাগতেছে। এই জলাবদ্ধতার কারণে মূলত বন্যার মতো দেখা যাচ্ছে প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক পানিবন্দী আছে। তবে সৌভাগ্যের বিষয় যে গতকালকে থেকে বৃষ্টি অনেকটা কমে গেছে। স্থানীয়দের অভিযোগ, শুধু অতিবৃষ্টি নয়, নদী দখল, অপরিকল্পিত নগরায়ন এবং পানি নিষ্কাশনের অব্যবস্থাপনাও প্রতি বছরের বন্যাকে আরও ভয়াবহ করে তুলেছে। তারা স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও কার্যকর পানি ব্যবস্থাপনার দাবি জানান। রাঙামাটির বাঘাইছড়িতে পানি কমতে শুরু করলেও বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে পরিস্থিতি এখনো ভয়াবহ। মিজোরাম থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কাপ্তাই হ্রদের উপচে পড়া পানিতে নতুন করে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। নৌযোগাযোগ বিচ্ছিন্ন থাকায় খাদ্য ও চিকিৎসা সংকটে হাজারো মানুষ। বান্দরবানের বন্যা পরিস্থিতির এখনো তেমন উন্নতি হয়নি। বৃষ্টি কমায় কিছু এলাকায় পানি সামান্য নামলেও পাহাড় ধস, উপড়ে পড়া গাছ ও বিদ্যুৎ বিচ্ছিন্নতায় দুর্ভোগ অব্যাহত। সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিস সড়ক সচল করতে কাজ করছে এবং উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে প্রয়োজনের তুলনায় ত্রাণ সহায়তা কম বলে অভিযোগ স্থানীয়দের। খাগড়াছড়ির দীঘিনালায় বন্যার পানি নেমে স্বাভাবিক হচ্ছে জনজীবন। 5 দিন পর চালু হয়েছে লংগদুর সড়ক যোগাযোগ। তবে পানি নামতেই সামনে এসেছে ক্ষয়ক্ষতির চিত্র। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ঘরবাড়ি, গ্রামীণ সড়ক, কৃষিজমি, সবজি ক্ষেত ও মাছের ঘের। পানি কমলেও দুর্ভোগ এখনো কাটেনি। তাৎক্ষণিক ত্রাণের পাশাপাশি দীর্ঘমেয়াদী বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণই এখন দুর্গত মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে বান্দরবান ও রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন ও মেহেদি হাসান। প্রথমেই যাচ্ছি বান্দরবানে থেকে যুক্ত হচ্ছেন নয়ন। বান্দরবানের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন। জি, আসলে বান্দরবানের উপর দিয়ে বয়ে যাওয়া সাঙ্গু নদীর পানি গতকাল 110 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছিল, সেটি আজকে নেমে 38 সেন্টিমিটারে নেমে এসেছে। যার কারণে বান্দরবানে যে নিম্ন এলাকা পানিবন্দী হয়েছিল, সেই নিম্ন এলাকা থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। বিশেষ করে আজ সকাল থেকে নিম্ন এলাকায় থেকে পানি নামা শুরু করেছে। তবে এখনো পর্যন্ত পানি রয়েছে। আমি যেই স্থানটিতে আছি, আল ফারুক ইনস্টিটিউট, এখানে আমরা দেখছি এক তলার কিছু অংশ এখনো পর্যন্ত পানির নিচে ডুবে রয়েছে। যার কারণে এখান থেকে যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন তারা এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে রয়েছে। জেলা প্রশাসনের সর্বশেষ দেওয়া তথ্যে আমরা যেটা জেনেছি, প্রথমে আসলে আশ্রয় কেন্দ্রের মানুষ যেতে না চাইলেও পানি বাড়ার পরপর মানুষ আশ্রয় কেন্দ্র মুখে হয়েছে। বিভিন্ন অফিস এবং ভবনে উঠে তারা আশ্রয় নিয়েছে। এখন পর্যন্ত অন্তত 6,500 মানুষ আশ্রিত রয়েছে জেলা প্রশাসনের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে, যেখানে 220টির মতো আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল। তাদেরকে শুকনো খাবার, খিচুড়ি এবং আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এই পর্যন্ত বান্দরবান আসলে পাহাড় ধসে 5 জনের মৃত্যু হয়েছে গত কদিন আগে। এছাড়া পানিতে ভেসে একজন, মোট 6 জনের মৃত্যু হয়েছে। সকালে আসলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকলে এখন ধীরে ধীরে স্বাভাবিক হতে চলছে। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে বন্যা এবং পাহাড় ধস পরবর্তী সর্বশেষ। আমরা এ বিষয়ে আরো তথ্য জানার জন্য যুক্ত হব। রাঙ্গামাটিতে আছেন আমাদের সহকর্মী সোহাগ। নয়ন, আপনি যেমনটি জানাচ্ছিলেন, বন্যা পরিস্থিতির ঠিক বিপরীত উল্টো পথে আসলে রাঙ্গামাটির 2টি উপজেলায় আসলে যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একটি হচ্ছে রাঙ্গামাটির বাগাইছড়ি, আর একটি হচ্ছে রাঙ্গামাটির বিলাইছড়ির দুর্গম পারুয়া ইউনিয়নে। সেখানে আসলে বন্যার পরিস্থিতির উন্নতি হয়েছে। সকাল থেকে আসলে বলা চলে যে রাঙ্গামাটির বাগাইছড়ি যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল, সেগুলোর পানি মোটামুটি সবগুলো স্থান থেকে নেমে গেছে। তবে কয়েকটি এলাকায় এখনো একটু একটু করে আছে, যে কারণে সেগুলো আসলে নামতে একটু সময় লাগবে। আর যদি সেখানে আসলে বিলাইছড়ি যে দুর্গম পারুয়া, আপনাকে যদি একটু বলি যে পারুয়া এতটাই দুর্গম, যেখানে আসলে ত্রাণ পৌঁছাতে আসলে সময় লেগে গিয়েছিল আসলে 3 দিন। আজ সকালে যখন আসলে একটা পাহাড়ি ঢল নামা কিছুটা কমেছে, যখন কাপ্তাই হ্রদের
যে কাপ্তাই হ্রদের স্রোত, পাহাড়ের ঢেউয়ের কারণে আসলে যে স্রোত ছিল সেটি আসলে কমার পরে কিন্তু বিলাইছড়ি ত্রাণ পৌঁছেছে। অন্যদিকে যদি বলি বাগাইছড়ি এবং বরকল উপজেলার কিছু ভূষণছড়া ইউনিয়নের কিছু স্থানে কিন্তু এখনো যে উজান থেকে বেশি আসা যে ঢলের কারণে কিন্তু ইতিমধ্যে সেটি প্লাবিত হয়েছে। আপনাকে যদি বাগাইছড়ির পরিস্থিতি আর একটু বলি যে সেখানে আসলে পানি কমে গেলেও কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু খুব চরমে উঠেছে। এর কারণ সেখানে আসলে এই মুহূর্তে যে বিশুদ্ধ পানির অভাব, চিকিৎসা সেবা সেটি আসলে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি মানুষের যে চুলা জ্বালাবে আসলে সেই পরিস্থিতি কিন্তু এখনো হয়ে ওঠেনি। এই ছিল আসলে রাঙ্গামাটি থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে দীঘিনালা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর সুমন। সুমন, দীঘিনালায় বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? খাগড়াছড়ি দীঘিনালায় টানা এক সপ্তাহের বন্যা শেষেই গতকাল থেকে পানি নামতে শুরু করেছে। আজ সাধারণত বন্যা প্লাবিত প্রত্যেকটি এলাকায় প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছিল, যে প্রত্যেকটি এলাকার পানি ইতিমধ্যেই নেমে গেছে। এখন এখানকার যে অবস্থা আমরা সরেজমিনে ঘুরে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানকার যে কৃষিখাত এবং মৎস্যখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পাশাপাশি এখানকার যে গ্রামীণ সড়ক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কৃষি অফিসের সাথে কথা বলে যে জিনিসটি জানতে পারছি, এখানকার প্রায় 1,500-এর অধিক কৃষক আউশ এবং আমনের চাষাবাদে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি এখানকার মৎস্য চাষীদেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছে। এর পাশাপাশি এখানকার যে গ্রামীণ সড়ক আছে সেই গ্রামীণ সড়ক প্রায় 3 কিলো গ্রামীণ সড়ক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এলাকার বিভিন্ন কৃষকের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এখন বন্যা পরবর্তী যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অনেকে বাড়ির সমস্ত আসবাবপত্র জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, অনেকের ঘর ভেঙে গেছে। এই পরবর্তী যে মানুষের জনদুর্ভোগ, এই দুর্ভোগে আছেন এখানকার বেশিরভাগই মানুষ। আমরা অনেক উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। উপজেলা প্রশাসন আমাদেরকে যেটা জানিয়েছেন সেটি হচ্ছে এই ক্ষতি নিরূপণে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে এবং সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করবে। এই ছিল খাগড়াছড়ির দীঘিনালা থেকে বন্যা পরবর্তী পরিস্থিতি। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। 6 ঘন্টায় রাজধানী জুড়ে 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, যানজটে দুর্ভোগে পড়েন শিক্ষার্থী, চাকরিজীবী সহ শ্রমজীবী মানুষ। আগামী 24 ঘন্টায় রাজধানী সহ সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভারী বর্ষণের তীব্রতা কমে আসতে সময় লাগতে পারে 48 ঘন্টা। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর রাস্তাঘাট, অলিগলি। ভারী বৃষ্টিতে সড়কের কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর সমান পানি। শুধু রাজধানী নয়, মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সহ সব বিভাগেই বৃষ্টি ঝরছে। রোববার ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় ঢাকায় 97 মিলিমিটার আর পটুয়াখালীতে সর্বোচ্চ 132 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত 24 ঘন্টা যেটা হয়েছে, গত 24 ঘন্টা দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আপনার পটুয়াখালীতে 132 মিলিমিটার। এর সময় ঢাকায় কিন্তু 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে আগামী 24 ঘন্টায় সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে 48 ঘন্টা পর পরিস্থিতির উন্নতি হতে পারে, কমে আসতে পারে বৃষ্টিপাত। আজকে দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণে সতর্ক সংকেত জারি করা হয়েছে। এবং এই বর্তমান যে অবস্থাটা দেখাচ্ছে, বৃষ্টিপাত কিন্তু আরও আমরা আশা করছি আরও 48 ঘন্টা বৃষ্টিপাতের থাকবে। তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতাটা অনেকটা কমবে, তবে ভারী বর্ষণটা থাকবে। আর 20 জুলাই নাগাদ আরেকটি লঘুচাপ হতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। তো ঘূর্ণিঝড়ের তারকা বর্ষাকালে সাধারণত ঘূর্ণিঝড় হয় না, তবে আমরা
যে আমাদের দীর্ঘমেয়াদী যে প্রবাস, সেখানে আমরা বলছিলাম যে 1টা থেকে 2টা লঘুচাপ হতে পারে, যার মধ্যে একটা নিম্নচাপ পরিণত হতে পারে। যে একটা কিন্তু হয়ে গেছে এবং আমরা হয়তো আগামী 20 তারিখের দিকে আর একটা হয়তো লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এদিকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা কমেছে, ধীরে ধীরে তা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। এবার হবিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান আহমেদ। রায়হান, হবিগঞ্জে বন্যার বর্তমান চিত্র কেমন দেখছেন? নতুন কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ ডানা। আমি যদি একটু জানাই যে হবিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে। আপনি জানেন বৃহস্পতিবার রাত 9:30টার দিকে হবিগঞ্জ জেলার সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ নামক এলাকায় ভাঙন দেখা দেয় খোয়াই নদীর। ভাঙনের পর কিন্তু এখন পর্যন্ত 25টি গ্রাম প্লাবিত হয়। অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েন। যদিও বন্যার পানি কমতে শুরু করেছে এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে খোয়াই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তারপরেও বর্তমানে যে বন্যার ক্ষত চিহ্ন তা কিন্তু স্পষ্ট হচ্ছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম যেমনটি আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্র থেকে যারা বন্যার্তরা রয়েছেন তারা বাড়ি ফিরেছেন এবং এখন পর্যন্ত তারা 1800 থেকে 2000 শুকনো খাবার বিতরণ করেছেন। তো বিভিন্ন সংস্থা থেকেও ত্রাণ সামগ্রী বন্যার্তদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। স্থানীয়রা যেমনটি অভিযোগ করেছেন যে খোয়াই নদীর ভূগর্ভ থেকে মাটি কাটা এবং অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই কিন্তু এই ভাঙ্গনটি দেখা দিয়েছে। এর আগে তারা এমন ভাঙ্গনের এবং এমন বন্যার কবলে তাদের পড়তে হয়নি। তারা আরও যেমনটি জানিয়েছেন যে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষি জমি এবং যারা যে মাছের খামার সহ সবকিছু তাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ছিল সর্বশেষ জানা। সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। 95 বছর বয়সে রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি 2 দফা জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে পঞ্চগড় সহ দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এবছর প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯,২৪৬ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রায় ৩৩,০০০ শিক্ষার্থী ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। বৃত্তির ফলাফল ঘোষণা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় আর কোনো ধরনের অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না। সে সঙ্গে আগামীর বাংলাদেশ গড়তে সবাই মিলে কাজ করার প্রত্যাশার কথাও জানান মন্ত্রী। চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত হয় 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এতে সারা দেশ থেকে অংশ নেয় 2,56,117 জন শিক্ষার্থী। কিন্তু নিবন্ধিতদের মধ্যে প্রায় 34.89% পরীক্ষায় অংশই নেয়নি। রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবার মোট 79,246 জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্ট পুলে 32,965 জন এবং সাধারণ গ্রেডে 46,281 জন। শিক্ষামন্ত্রী জানান, আগামীতে আরো বড় পরিসরে বৃত্তি পরীক্ষা আয়োজন করা হবে। একই সঙ্গে বৃত্তির সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। অলমোস্ট ডাবল আমরা খরচ করছি এবং আমরা অ্যামাউন্ট অফ স্টুডেন্টও বাড়িয়ে দেব। টাকা বাড়ানো হয়েছে, হ্যাঁ টাকা বাড়ানো হয়েছে, অলমোস্ট ডাবল আমরা করেছি। 300 কে 600 করেছি, 200 কে 450 করেছি, আমরা ডাবল করেছি এবং আমরা সংখ্যা বাড়িয়ে দেব এবং প্রাইভেট সেক্টরেও বৃত্তি দেওয়া হবে এবং গভর্নমেন্ট সেক্টরে বৃত্তি দেওয়া হবে এবং সেই সাথে শিক্ষার মান উন্নয়নের জন্য যা যা করণীয় আমরা সেগুলি করছি। এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আয়োজিত একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, নতুন পাঠ্য বইয়ের মলাট, ভেতরের কাগজ এবং ছাপার মান এমন হতে হবে যাতে তা শিক্ষার্থীদের কাছে আরো আকর্ষণীয় হয়ে ওঠে। বইগুলোর উপরের পৃষ্ঠা যেটা মলাটের পিকচারগুলো অত্যন্ত প্রাণবন্ত হতে হবে, ইট শুড বি টাচি এবং যেন আমাদের যারা পড়বে তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারে। নির্বাচনের আগে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে খুব ক্লোজলি এগুলো নিয়ে কাজ করেছেন এবং আমাদের যে ক্লাস 4 থেকে নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস হবে, কোন সাবজেক্টগুলো থাকবে সেগুলো নিয়ে কিন্তু আমিনুল ভাই বেশ কয়েকবার ওপেনলি আমার সাথেও মিলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসেছেন। এ সময় প্রতিমন্ত্রীরা জানান, খেলাধুলা, সংস্কৃতির মতো বিষয়ের কার্যক্রম কার্যকরভাবে শ্রেণীকক্ষে বাস্তবায়নের জন্য শিক্ষকদের প্রয়োজনীয়
প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। ডাবল ডিজিট মাল্টিপ্লিকেশন ডিভিশন এটা যদি সাবলীলভাবে করতে পারে তাহলে লার্নিং আউটকাম ম্যাচ করতে পেরেছে ক্লাস 3 গণিত। এরকম আপনারা যখন কাজ করছেন এই যে কালচারাল এডুকেশন, স্পোর্টস এডুকেশন, এই লার্নিং আউটকামগুলো সেট করবে। অধ্যায়ে যদি আমরা সংযুক্ত করতে পারি তাহলে আমার মনে হয় যারা চতুর্থ শ্রেণী থেকে এই বইটি পড়বে তাদের ভিতরে অনেক স্বপ্ন নিয়ে তারা কিন্তু বড় হবে, যে না আমিও একজন খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই পড়াশোনার পাশাপাশি। শায়লা খান, দেশ টিভি, ঢাকা। দক্ষিণাঞ্চলের মানুষের অপেক্ষার অবসান হচ্ছে আগামীকাল। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান। সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন ও বিএনপি নেতাকর্মীরা। সফরে বৃক্ষরোপণ ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সোমবার দক্ষিণের প্রাণকেন্দ্র বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বরিশাল সফর। তাকে স্বাগত জানাতে নগরী জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেতাকর্মীরা জানান, দলীয় প্রধান হিসেবে অতীতে বরিশাল এলেও প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম আসছেন তারেক রহমান। তাই এই সফরকে ঘিরে তাদের উচ্ছ্বাস ও প্রত্যাশা অনেক বেশি। আমরা খুবই আনন্দিত এবং আমাদের তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা খুবই আনন্দিত। আমরা সবাই অপেক্ষায় আছি কখন মাননীয় প্রধানমন্ত্রী বরিশালে আসবেন। এদিকে 1993 সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বরিশালকে বিভাগ হিসেবে ঘোষণা করেন। এবার তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে বরিশালে আগমন দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা বাস্তবায়নের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা দক্ষিণাঞ্চলবাসীর। আমাদের যে দাবিগুলো, আমাদের বরিশালের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন, আমাদের বরিশালের ভোলা থেকে বরিশালের ব্রিজ এবং ভোলার গ্যাস বরিশালে এনে বরিশালের বিভাগের কাজে লাগানো এবং বরিশালের অনেক স্বাস্থ্যসেবা, অন্যান্য সেবা যে কাজগুলি হয় নাই, আমরা তার কাছ থেকে এগুলো আদায় করতে চাই। সোমবার সকাল 6:30টায় ঢাকা থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরে গৌরনদীর বাটাজোর এবং বরিশাল নগরীর 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন এলাকায় আলাদা 2টি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দুপুরে সার্কিট হাউসের সংক্ষিপ্ত বিরতির পর বিকেল 3টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে। অনেক আনন্দের একটা দিন যে বরিশালের প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছেন। আমাদের দলের পক্ষ থেকে তো আছে, নেতাকর্মীদের মধ্যে একটা অন্যরকম উচ্ছ্বাস, আনন্দ। সারা বরিশালের ভিতরে একটা আনন্দের অন্যরকম একটা আনন্দ আর কি আমরা দেখতে পাচ্ছি। বরিশালের মানুষের যে দাবি দেওয়াগুলো উনি জানেন এবং বরিশালের মানুষের কী কী প্রয়োজন এটাও উনি জানেন। আমাদের চাওয়া পাওয়ার ঊর্ধ্বে থেকে উনি সব কিছু আর কি বরিশালের মানুষের জন্য করবেন, এটা শুধু সময়ের অপেক্ষা আর কি। তাকে বরণ করার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসন বেশ তৎপর, তারা কাজ করছেন। আমরা যারা রাজনৈতিক দলের সিনিয়র এবং কর্মী রয়েছি, আমরাও কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের প্রিয় নেতাকে, আমাদের প্রিয় রাজনৈতিক অভিভাবককে বরণ করার জন্য আমরা সার্বিকভাবে আমরা প্রস্তুতি নিয়েছি। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। সফর নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ওনার শুভাগমন উপলক্ষে আমাদের শতভাগ আমাদের প্রস্তুতি আছে। আমরা আশা করি খুব সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা করতে পারবো। আমরা এতক্ষণ যে সভাটা করলাম সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরের মানুষ এবং সকল দলের যে যারা নেতৃত্ব দিচ্ছেন সবাইকে আমরা ডেকে আমরা এখানে আমরা যে সভাটা আয়োজন করেছি, অর্থাৎ আমাদের সকলের উদ্দেশ্য যে উনি এখানে আসবেন এবং সেই ওনার আশা উপলক্ষে আমাদের যে অনুষ্ঠানটি এটি সুন্দর হবে, সার্থক হবে। এর আগে চলতি বছরের 4 ফেব্রুয়ারি বরিশাল সফরে এসে ঐতিহাসিক বেলস পার্ক মাঠে বিএনপির বিভাগীয় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। কোয়ার্টার্স পাউডারের আড়ালে ভারত থেকে আমদানি করা একটি চালানে বিপুল পরিমাণ সিলডেনাফিল সাইট্রেট বা ভায়াগ্রার কাঁচামাল সহ বিভিন্ন ওষুধ তৈরির অনুমোদিত কাঁচামাল জব্দ করেছে বেনাপোল কাস্টমস। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি পরীক্ষা করে এসব পণ্য জব্দ করা হয়। রোববার কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে চালানটি অবৈধভাবে সরিয়ে নেওয়ার আশঙ্কায় বন্দরের সংশ্লিষ্ট শেডে 24 ঘণ্টার বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনিয়মের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এখানে আমদানি রপ্তানি হয়ে থাকে
আমরা এই বন্দরের নিরাপত্তার জন্য অন্যান্য এজেন্সির সাথে সাথে আমরা আনসার সদস্যদেরকেও মোতায়েন করেছি। আমরা সবসময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি এবং আমি একটি মেসেজ দিতে চাই যে অন্যায় বা ত্রুটি যেই করুক তাকে সাথে সাথে ব্যবস্থা তার বিরুদ্ধে আমরা নিব এবং তাকে শাস্তি। কুষ্টিয়ার গড়াই নদীতে ড্রেজিংকৃত বালি অপসারণের নামে চলছে অবৈধ বাণিজ্যের অভিযোগ। বালির সঙ্গে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমির মাটি। এতে হুমকির মুখে কৃষি জমি, গ্রামীণ সড়ক সহ স্থানীয় অবকাঠামো। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক প্রভাব ও প্রশাসনের যোগসাজশে চলছে কর্মকাণ্ড। এদিকে বালু উত্তোলনকে কেন্দ্র করে ঘাট দখল ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, এমনকি ঘটছে গোলাগুলির ঘটনাও। যদিও এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। এটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গি এলাকার গড়াই নদীর দৃশ্য। ইজারার নামে উত্তোলিত বালি অপসারণের কাজ চললেও স্থানীয়দের অভিযোগ, বালির পাশাপাশি কেটে নেওয়া হচ্ছে আশপাশের ফসলি জমির মাটিও। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি, ঝুঁকিতে পড়ছে গ্রামীণ সড়ক ও বসতভিটা। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি চক্র রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক প্রশ্রয়ে চালাচ্ছে এ কর্মকাণ্ড। বালিমহলকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা। ঘাট দখল ও আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষ, গোলাগুলি এবং প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ তাদের। এইটা তো বালি কাটার নামে আমরা দেখছি নোংরামি করতেছে। এর ভিতরে প্রায় 200 মতো বাড়ি। এই বাড়িওয়ালাগুলো, এদের বাস্তবতা আপনি একটু 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 শুনে দেখেন। দীর্ঘদিন ধরে আনসার পরামানিক দিয়ে, জামাত এমপি সাহেব দিয়ে 40% করে দীর্ঘদিন ধরে খেয়ে যাচ্ছে। গোলাগুলি হয়েছে আর হচ্ছে কিছু লোক আহত। অবশ্যই এই ঘাটটা নিয়েই দেন। স্থানীয় রাজনীতিবিদ ও প্রশাসনের মধ্যে এ বালিমহলের টাকা ভাগবাটোয়ারার একটি তালিকাও এসেছে দেশ টিভির হাতে, যেখানে উল্লেখ রয়েছে কিভাবে কাদের মধ্যে কত পার্সেন্ট করে বন্টন হয় এ বালির টাকা। তবে বিষয়টি জামায়াতের নেতারা স্বীকার করলেও সম্পূর্ণ অস্বীকার করছেন প্রশাসন ও বিএনপি নেতারা। আনসার চেয়ারম্যানের 40, আমার 40, আর ঘাটের মূল মালিক হচ্ছে এরা 20। এই ছিল ভাগ। সন্ত্রাসীরা বালুঘাট, এইসব নিয়ে আমার কোনো কিছু নাই। আমার নাম ভাঙা এগুলো বলে। আমার কাছে এরকম কোনো ধরনের কোনো টাকা আসে না। ওখানে কে দায়িত্বে আছে এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনো ঘাট কেন্দ্রিক টাকা পয়সা আমি রিসিভ করি না এবং খাই না, আমি কাউকে যাই না। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ জানায়, কোনো মাটি না কেটে নির্ধারিত জায়গা থেকেই বালি উত্তোলন করা হচ্ছে। মাটি তো এখানে উত্তোলন হচ্ছে না, এখানে বালি উত্তোলন হচ্ছে, মানে তোলা যায় বালিগুলো। আর বালি অপসারণের কাজকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ড। শুধুমাত্র উত্তোলিত বালি, নদীর থেকে যে বালিটা ওঠে ওই বালিটাকে আমরা শুধুমাত্র অকশন করার জন্য, অপসারণ করার জন্য দিই। এর প্রেক্ষিতে যদি কেউ বালি কাটে, মাটি কাটে বা অন্য অন্য বিষয় কাটে, সেগুলো অবৈধ পুরাটাই এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। নাইদা সন্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। অভাব, ঋণের বোঝায় জর্জরিত হয়ে বিক্রি করছে নিজের কিডনি। নাটোরের গুরুদাসপুরে গড়ে উঠেছে কিডনি বাণিজ্যের একটি চক্রের খপ্পরে অসংখ্য মানুষ বিক্রি করছেন নিজের কিডনি। স্থানীয়দের অভিযোগ, অর্থের লোভ দেখিয়ে একটি চক্র মানুষকে প্রলুব্ধ করছে কিডনি বিক্রিতে। কিডনি বিক্রির পরে অনেকে আবার জড়াচ্ছেন সেই চক্রের সঙ্গে। পরে অনেকেই ভুগছেন নানা স্বাস্থ্য জটিলতায়, হারাচ্ছেন কর্মক্ষমতাও। মামুন খানের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। দারিদ্রতা আর অভাব যেন জীবনের বড় অভিশাপ। অভাবের তাড়নায় নাটোর গুরুদাসপুরের আনন্দনগর এলাকার বাসিন্দা ময়লাল আলী নিজের একটি কিডনি বিক্রি করেন। এখন তিনি ভুগছেন নানা শারীরিক অসুস্থতায়। ঋণগ্রস্ত, মানুষের টাকা পয়সা দিতে পারি না, এই অভাব দিছি। আমি ঢাকার থেকে যোগাযোগ করি ইন্ডিয়া যা বিক্রি করে আইছি। গুরুদাসপুর গারিসাপাড়ার ফজিলা বেগমের গল্পটাও একই। স্বামীর চিকিৎসা, মেয়ের পড়াশোনা আর সুদের ঋণের বোঝায় একসময় দেনা দাঁড়ায় প্রায় 4 লাখ টাকা। সেই ঋণ মুক্তি এবং জমিসহ বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতিতে প্রলুব্ধ হয়ে তিনিও নিজের কিডনি বিক্রি করেন। দিনা ছিল কলেজে কিস্তি সব কাটি টাটি দিয়ে তোমার ভবিষ্যৎ করে দিব, তো আমার ভবিষ্যৎ তো কিছুই করলো না। ভুটু প্রামাণিক, আব্দুর রশিদ সহ একই এলাকার আরো অনেকেই কিডনি বিক্রি করেছেন বলে দাবি স্থানীয়দের। আবার কেউ কেউ কিডনি বিক্রির প্রস্তুতিও নিচ্ছেন।
স্থানীয় একটি জরিপে উঠে আসে উপজেলার বিভিন্ন এলাকার অন্তত অর্ধশতাধিক মানুষ কিডনি বিক্রি করেছেন। তাদের অধিকাংশেরই কিডনি প্রতিস্থাপন করা হয়েছে ভারতে। তবে বিধিবাম, যে অর্থ লোভে নিজের মূল্যবান কিডনি বিক্রি করেছেন, চক্রের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ পাননি তারা। একসময় ঋণে খুব জর্জরিত ছিলাম, যাই হোক কোনোভাবে কোনো একজনের মাধ্যমে আমি খোঁজ পাইছি কিডনি বিক্রি করার, কিছু টাকার মাধ্যমে আমি কিডনিটা বিক্রি করছি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সংঘবদ্ধ চক্র এই বাণিজ্য চালিয়ে আসছেন। চক্রের অন্যতম হোতা আব্বাসের বাড়িতে গেলেও তার দেখা মেলেনি। এটা নিয়ে কোনো কথা নাই, আপনারা আপনাদের মতো যান। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে আব্বাস অভিযোগ অস্বীকার করেন, কারণ কোনো সত্য এর সাথে কোনো সত্যতাই নাই। এলাকাবাসী ও সচেতন মহল বলছেন, অভাবকে পুঁজি করে দরিদ্র মানুষের জীবন নিয়ে ব্যবসা করা হচ্ছে। হয়তো কিছুদিন হয়তো এখানে থাকে, হয়তো বাসায় থাকে বা নামাজ কালাম একসাথে পড়ি, একসাথে চাটা খাই, আবার দেখা যাচ্ছে যে হুট করে 2, 4, 5, 10 দিন নাই। কিডনি বিক্রি করে কোনোভাবেই মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। এখান থেকে আমাদের সবার সরে আসতে হবে। আইনজীবীরা বলছেন, মানবদেহের অঙ্গ কেনা বেচার কোনো সুযোগ আইনে নেই। দাতার কাছ থেকে, গ্রহীতার কাছ থেকে কোনো সুবিধা নিয়েও কেউ এ ধরনের অঙ্গ প্রত্যঙ্গ হস্তান্তর করতে পারবে না, প্রতিস্থাপন করতে পারবে না। চিকিৎসকদের মতে, অর্থের লোভে বা প্রতারণার শিকার হয়ে কিডনি বিক্রি জীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে। আমাদের যদি কিডনি না থাকে, তখন আমাদের আসলে শরীরের যেটা হচ্ছে বজ্র এবং হচ্ছে যেগুলো হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর জিনিস, এগুলো হচ্ছে বের হবে না, ফলে হচ্ছে দ্রুত মানুষ মানে অসুস্থ হবে। এদিকে নাটোরের পুলিশ সুপার জানিয়েছেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি আমাদের কাছে এই ধরনের অভিযোগ আসে, আমরা অবশ্যই এই বিষয়ে আমাদের দেশের প্রচলিত আইন আছে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নাটোর, গারিসাপাড়া, মাহমুদপুর সহ কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরে চলা এই কিডনি বাণিজ্য চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। নরসিংদীর রায়পুরায় জমি অধিগ্রহণ জটিলতায় 2 বছর ধরে থমকে আছে একটি সেতুর নির্মাণ কাজ। 3 দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও এখনো শেষ হয়নি নির্মাণ কাজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। নরসিংদীর রায়পুরার সাউথপাড়ায় মেঘনা নদীর শাখার উপর আগে থেকেই রয়েছে একটি সরু সেতু। সেতুটি ছোট ও ঝুঁকিপূর্ণ হওয়ায় যানবাহন চলাচলে তৈরি হয় যানজট ও দুর্ঘটনা। পরে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে পাশে নতুন আরেকটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 2022 সালের ডিসেম্বরে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মির্জা কনস্ট্রাকশন। চুক্তি অনুযায়ী 2024 সালের জুনের মধ্যে কাজ শেষ করার কথা। প্রথম ধাপের কাজ শেষ করতে না পেরে এ পর্যন্ত 3 বার প্রকল্পের মেয়াদ বাড়ায় প্রতিষ্ঠানটি। এছাড়া জমি অধিগ্রহণ জটিলতা ও ধীরগতির কারণে গত 2 বছর ধরে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ী সহ এই অঞ্চলের কয়েক হাজার মানুষ। ব্রিজের এই মার্কেটের জন্য শুধু আমরা এই ব্রিজের কাজটা হচ্ছে না, এখানে অনেক মানুষের দুর্ভোগ হইতেছে। এখানে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট, যাতায়াতের অসুবিধা হয় মানুষের। আমাদের ব্রিজের কাজটা চলমান অনেকদিন যাবত অনেক দিন হচ্ছে, কিন্তু দেখা গেছে ইদানিং কাজটা হঠাৎ করে স্টপ হয়ে গেছে। সরকারিভাবে ওই টাকা তারা পায় না, হাতে বিধে জায়গা তারা ক্লিয়ারেন্স দেয় নাই। এই হলো মূল সমস্যা, এই কারণে ব্রিজের কাজ বন্ধ রয়েছে। জমি অধিগ্রহণের কারণে কাজ বন্ধ থাকার কথা জানায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। জমি অধিগ্রহণের ব্যাপারে শুরু থেকেই এখানে আমরা সহ এখানে উপজেলা প্রশাসন, তারপর ডিসি মহোদয় উনি এখানে নিজে বেশ খবর আসছে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। জমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু জটিলতা সমাধান হলে দ্রুত নির্মাণ কাজ শেষ হবে বলে জানায় উপজেলা প্রকৌশলী বিভাগ। যদি ভূমি অধিগ্রহণের বিষয়টা ফয়সালা হয়ে যায়, তাহলে কাজটি দ্রুত বাস্তবায়ন হবে এবং এই প্রায় 6 কোটি টাকা ব্যয় নির্মিত ব্রিজটি উপকার সুফল স্থানীয় জনগণ ভোগ করতে পারবে। জমি অধিগ্রহণ সহ সব সমস্যা সমাধান করে দ্রুত সেতুটির নির্মাণ কাজ শুরু করার দাবি জানিয়েছে স্থানীয়রা। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ জানাচ্ছি সবাই।